আজ শুনছেন একটি ভূতের গল্প। কাহিনী মার্ক টুইন। গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী। নিবেদনে সানডে গল্প ভান্ডার। ব্রডওয়ে ধরে অনেক দূর গিয়ে একটা প্রকাণ্ড পুরানো বাড়ির একটা বড় ঘর আমি নিয়েছিলাম। আমি আসবার অনেক বছর আগে থেকেই বাড়িটার উপরের তলাগুলো সম্পূর্ণ খালি পড়েছিল। বাড়িটাকে যেন ধুলো আর মাকড়সার জাল, নির্জনতা ও নীরবতার হাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। প্রথম যেদিন সিঁড়ি বেয়ে আমার ঘরে উঠলাম, মনে হলো আমি বুঝি গোরস্থানের ভিতর দিয়ে মৃত ব্যক্তিদের গোপনতাকে আক্রমণ করতে চলেছি। জীবনেই প্রথম এতটা কুসংস্কারগত ভয় আমাকে পেয়ে বসল। সিঁড়ির একটা অন্ধকার কোণে মোড় নিতেই একটা অদৃশ্য মাকড়সার জালের সূক্ষ্ম তন্তুগুলো যখন আমার মুখের উপর ঝুলে পড়ে সেখানে লেগে রইল, তখন আমি যেন ভূত দেখার মতন শিউরেই উঠেছিলাম। ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে সেই অপচ্ছায়া ও অন্ধকারকে বিদায় জানিয়ে তবে স্বস্তি পেলাম। চুল্লিতে আবামপ্রদ আগুন জ্বলছিল। আরামের নিঃশ্বাস ফেলে তার সামনে গিয়ে বসলাম। 2 ঘন্টা সেখানে বসে অতীতের কথা ভাবতে লাগলাম। মনে পড়ল অতীতের দৃশ্য। অতীতের কুয়াশা ভেদ করে ফুটে উঠল কত আধ ভোলা মুখ। কল্পনায় শুনতে পেলাম সেই সব কণ্ঠস্বর যা অনেক দিন আগেই চিরকালের মতন নীরব হয়ে গেছে। আর সেই সব পরিচিত গান যা এখন আর কেউ গায় না। আমার জাগ্রত স্বপ্ন যখন ধীরে ধীরে করুণ থেকে করুণতর সুরে নেমে গেল, তখন বাইরের ঝড়ের হাহাকার পরিণত হলো মৃদু বিলাপে। জানলার কাঁচের উপর বৃষ্টির ক্রুদ্ধ আঘাত অস্পষ্ট মৃদু শব্দ পরিণত হলো। রাস্তার সব শব্দ একে একে থেমে এলো এবং সর্বশেষে বিলম্বিত পথিকের দ্রুত পদশব্দ দূর হতে দূরে মিলিয়ে গেল। কোথাও একটি শব্দও আর রইল না। আগুনটা নিভে আসছে। একটা নির্জনতা বোধ যেন আমাকে জড়িয়ে ধরছে। উঠে পোশাক ছাড়লাম। ঘরের মধ্যে চলাফেরা করলাম পা টিপে টিপে। যা কিছু করছি সবই চুপি চুপি। যেন আমার চারপাশে এমন সব শত্রুরা ঘুমিয়ে আছে যাদের ঘুম ভাঙলে মারাত্মক বিপদ ঘটবে। বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ, বাতাসের গর্জন, অনেক দূরের সব জানলা বন্ধ করার অস্পষ্ট আওয়াজ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুমিয়েছিলাম, কিন্তু কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানি না। হঠাৎ দেখি ঘুম ভেঙে গেছে। আর একটা রোমহর্ষক প্রত্যাশায় বুকটা ভরে উঠেছে। চারদিক স্তব্ধ। শুধু আমার বুকের ভিতরটা ছাড়া সেখানে হৃদস্পন্দনের শব্দ হচ্ছে। ইতিমধ্যে বিছানার চাদরগুলো পায়ের দিকে ক্রমশ নেমে যেতে লাগলো, যেন কেউ সেগুলোকে ধরে টানছে। আমি নড়তে পারছি না, কথা বলতে পারছি না। কম্বলগুলো তখনও নেমে যাচ্ছে। আমার বুক পর্যন্ত খোলা হয়ে পড়ল। তখন অনেক চেষ্টায় সেটাকে চেপে ধরে মাথার উপর পর্যন্ত টেনে নিলাম। অপেক্ষা করে রইলাম। কান পাতলাম। অপেক্ষা করেই আছি। আবার সেই টান শুরু হলো। 100 সেকেন্ড ধরে আমি আবার জড়বৎ হয়ে রইলাম। শেষ পর্যন্ত আবার আমার বুক পর্যন্ত খোলা হয়ে পড়ল। শেষ পর্যন্ত শক্তি সঞ্চয় করে কম্বলটাকে যথাস্থানে টেনে এনে শক্ত হাতে চেপে ধরে রইলাম। অপেক্ষা করতে লাগলাম। আবার একটা আলতো টান অনুভব করলাম। সঙ্গে সঙ্গে মুঠোটাও শক্ত করলাম। আলতো টান ক্রমে জোরদার হতে লাগলো। আরো জোরদার হলো। আমার হাত থেকে খসে গিয়ে সেই 3য় কম্বলটা পড়ে গেল। আমি আর্তনাদ করে উঠলাম।
বিছানার পায়ের দিক থেকে জবাবে আর একটা আর্তনাদ উঠল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। আমি তখন যেটুকু বেঁচে আছি, মরে গেছি তার চাইতে অনেক বেশি। ইতিমধ্যে ঘরের মধ্যে ভারী পায়ের শব্দ শুনতে পেলাম। মনে হলো একটা হাতির পা, মানুষের পায়ের মতো মোটেও নয়। তবে শব্দটা আমার কাছ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, এই যা ভরসা। শুনতে পেলাম শব্দটা দরজার কাছে গেল, হুড়কো বা তালা না খুলেই বেরিয়ে গেল। দালান ও কড়িকাঠ নাড়তে নাড়তে দালান পার হয়ে গেল। আবার সেই স্তব্ধতা নেমে এলো। উত্তেজনা প্রশমিত হলে নিজে নিজেই বললাম, এটা স্বপ্ন, একটা বৃহৎ স্বপ্ন মাত্র। এই কথা ভাবতে ভাবতে একসময় দৃঢ় প্রত্যয় জন্মালো যে সত্যি এটা স্বপ্ন ছিল। তখন একটা সুখকর হাসিতে আমার ঠোঁট দুটি ভরে উঠল। আবার খুশি হয়ে উঠলাম। উঠে একটা আলো জ্বাললাম। হুড়কো ও তালা যেমন ছিল তেমনি আছে। আর একটা স্বস্তির হাসি বুকের মধ্যে উঠলে উঠলে ঠোঁটের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ল। আটকে উঠতেই আমার শ্বাস প্রশ্বাসও থেমে গেল। তারপর আগুনের সামনে বসবার উপক্রম করতেই আমার কাঁপা আঙুলের ফাঁক দিয়ে পাইপটা নিচে পড়ে গেল। গাল থেকে উবে গেল সব রক্ত। আটকে উঠতেই আমার শান্ত শ্বাস প্রশ্বাসও থেমে গেল। অগ্নিকুণ্ডের পাশে ছাইয়ের উপর আমার পায়ের ছাপের পাশাপাশি আর একটা পায়ের ছাপ। ছাপটা এত বড় যে তার তুলনায় আমার পায়ের ছাপটা যেন কোনো শিশুর। তাহলে সত্যি অতিথি এসেছিল। আর হাতির পায়ের শব্দের ব্যাপারটাও বোঝা গেল। আলোটা নিভিয়ে দিয়ে অবশ দেহ নিয়ে বিছানায় ফিরে গেলাম। বহুক্ষণ ধরে অন্ধকারের দিকে তাকিয়ে কান পেতে রইলাম। মেঝের উপর দিয়ে কোনো ভারী দেহকে টেনে নেওয়ার মতন একটা খস খস আওয়াজ মাথার উপর দিয়ে শুনতে পেলাম। তারপর দেহটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আর তার ধাক্কায় আমার জানলাগুলো কেঁপে উঠল। বাড়িটার দূরবর্তী অংশগুলোতে সশব্দে দরজা বন্ধ করার শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম চুপি চুপি পায়ে কেউ যেন দালান দিয়ে ভিতরে ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে, সিঁড়ি বেয়ে উঠছে আর নামছে। কখনো বা সেই শব্দ আমার দরজার কাছে এসে একটু ইতস্তত করে আবার চলে যাচ্ছে। দূরবর্তী দালান পথে শিকলের অস্পষ্ট ঝনঝন শব্দ শুনতে পেলাম। কান পাতলাম। ঝনঝন শব্দ কখনো এগিয়ে আসছে, কখনো শান্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠছে। অপদেবতার প্রতিটি পদক্ষেপের তালে তালে বাড়তি শিকলের ঝনঝন শব্দ হচ্ছে। কিছু অস্পষ্ট কথাও কানে এলো। অর্ধ উচ্চারিত কিছু আর্তনাদকে যেন জোর করে স্তব্ধ করে দেওয়া হলো। অদৃশ্য পোশাকের খসখস শব্দ, অদৃশ্য পাখার শোঁ শব্দ। তখন মনে হলো কেউ আমার ঘরটাকেই আক্রমণ করেছে। এখানে আমি কেউ নই। আমার বিছানাকে ঘিরে দীর্ঘশ্বাস ও শ্বাস প্রশ্বাসের শব্দ, রহস্যময় ফিস ফিস কথা। ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছি সিলিং এর গায়ে নরম প্রস্ফুরক আলোর তিনটি ছোট্ট বৃত্ত। মুহূর্তকাল সেখানে জ্বলতে জ্বলতে ঝুলে রইল, তারপর নিচে পড়ে গেল। দুটো আমার মুখের ওপর আর একটা বালিশের ওপর। তরল পদার্থের মতন চট চট করতে লাগলো, গরম লাগলো। আমার মন বলল সেগুলো রক্তের ডেলা। আলো জ্বালিয়ে সেগুলো দেখার দরকার বোধ করলাম না। তারপর দেখলাম কতকগুলি অনুজ্জ্বল পাণ্ডুর মুখ, ঊর্ধ্বে তোলা সাদা হাত বিদেহী অবস্থায় বাতাসে ভাসছে। তারপরই সব অদৃশ্য হয়ে গেল। সব ফিসফিসানি, সব কণ্ঠস্বর, সব শব্দ থেমে গেল। নেমে এলো নিস্তব্ধতা। কান পেতে অপেক্ষা করতে লাগলাম। মনে হলো আলো দেখতে না পেলে আমি মরে যাব।
ভয় আমাকে আরো দুর্বল করে তুলেছে। ধীরে ধীরে উঠে বসলাম। মুখের ওপর একটা চটচটে হাতের ছোঁয়া লাগলো। আমার সব শক্তি নিমেষে উধাও হয়ে গেল। আহত পঙ্গুর মতন বিছানায় পড়ে গেলাম। তখন তখন পোশাকের খসখস শব্দ শুনতে পেলাম। মনে হলো সেটা দরজার ভিতর দিয়ে বাইরে চলে গেল। আবার সবকিছু শান্ত হলে রুগ্ন দুর্বল দেহ নিয়ে গুড়ি মেরে বিছানা থেকে নামলাম। গ্যাসটা জ্বালাতে হাত কাঁপতে লাগলো 100 বছরের বুড়োর মতো। আলো দেখে মনে কিছুটা বল ফিরে এলো। আসনে বসে ছাইয়ের উপরকার বড় বড় পায়ের ছাপের কথাই যেন স্বপ্নের ঘোরে ভাবতে লাগলাম। দেখতে দেখতে সবকিছু কেমন ঝাপসা হয়ে এলো। চোখ তুলে তাকালাম। গ্যাসের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আবার সেই হাতির পায়ের শব্দ শুনতে পেলাম। সেটা আসছে খুব কাছে, আরো কাছে, আরো কাছে। ছাতা পড়া হল ঘর পেরিয়ে সেটা যত কাছে আসছে, ঘরের আলো ততই ম্লানতর হচ্ছে। পায়ের শব্দ আমার দরজার কাছে এসে আচমকাই থেমে গেল। আলো কমতে কমতে একটা ঈষৎ নীল রঙে রূপান্তরিত হলো। আমার চারপাশে সবকিছু যেন একটা ভৌতিক গোধূলির আলোয় আচ্ছন্ন। দরজা খোলেনি, অথচ বাতাসের একটা মৃদু ঝলক এসে আমার গালে লাগলো। আমার সামনে এসে দাঁড়ালো একটা প্রকাণ্ড ধোঁয়াটে দেহ। বিস্ময় বিস্ফারিত চোখে তাকে দেখতে লাগলাম। একটা পাণ্ডুর আভা জিনিসটার উপর ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে সেই ছোঁয়া আকার গ্রহণ করলো। একটা হাত দেখা দিল, তারপর দুটো পা, তারপর শরীর, এবং সকলের শেষে বাষ্পের ভেতর থেকে বেরিয়ে এলো একখানি বিষণ্ণ মুখ। জালের বাসা থেকে মুক্ত হয়ে মহামান্য করডিপ দানব। তারপর হাত দুটো বাড়িয়ে দিয়ে চেপে ধরলো আমার গলা। আমি আর শ্বাস নিতে পারছিলাম না। চিৎকার করে বললাম, বাঁচাও, কি আছো, বাঁচাও। যখন জ্ঞান ফিরল, দেখলাম ওই বাড়ির সামনের উঠোনে আমি পড়ে আছি। আমার গলার মধ্যে তখনও যেন ব্যথা ব্যথা করতে লাগলো। শুনলেন সানডে গল্প ভান্ডার নিবেদিত একটি ভূতের গল্প। কাহিনীকার মার্ক টুইন। গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।